আমাদের আজকের আলোচনার টপিক ভারতবর্ষের সিনেমা কতটা ভারতীয়। কথা প্রসঙ্গে বলা যায়, এই বাঁধা গতের ছবির বাইরে ভারতে যখন নতুন সিনেমা তৈরি হয় তখন থেকেই বিদেশে তার স্বীকৃতি মিলেছিল। আর ঠিক এই কারণেই একদল সমালোচক বলে আসছেন, এই নতুন সিনেমা চরিত্রে যথেষ্ট ভারতীয় নয়, যেন স্বদেশি সিনেমাকে এমন ভয়ানক রকমের বিদেশি হতে হবে যাতে অন্য দেশের মানুষের কাছে তা দুর্বোধ্য ঠেকে। আবার অন্যদিকে পপ কালচার এর গুণমুগ্ধ কিছু বিদেশি পণ্ডিত এবং তাদের গুণমুগ্ধ কিছু স্বদেশি বোদ্ধার মতে গতে বাঁধা বাণিজ্যিক ছবিই হলো যথার্থ ভারতীয় চলচ্চিত্র। সেই ছবি নাকি ভারতের নাট্যশাস্ত্রের বিধি মেনে সেই সিনেমার পিছনে নাকি আছে 2000 বছরের একটা ঐতিহ্য। লোথার লুচ্চের ভাষায় হিন্দি সিনেমা সম্বন্ধে না কুচু ভাব না থাকলে বোঝা যায় এই সিনেমা এক দীর্ঘ মহিরুহের মতো, যার শিকড় প্রথিত রয়েছে ভারতীয় ঐতিহ্যে, আর সে তার শাখা প্রশাখা মেলে দিয়েছে আধুনিকতার সন্ধানে মহাকাশ যুগের দিকে। আকশ ওস্তারের মতো নৃতত্ত্ববিদ কিংবা হারমান গোয়েৎজের মতো কলা সমালোচক ভারতের এই পপ সিনেমাকে দেখেছেন নাট্যশাস্ত্রের প্রত্যক্ষ উত্তর অধিকার রূপে। গোয়েৎজ তো বলেইছেন, তিনি সরাসরিই বলেছেন যে সত্যজিৎ রায়ের ছবি বা অন্য যেসব অতি উৎকৃষ্ট চলচ্চিত্র পপ সিনেমা থেকে চরিত্রে আলাদা, সেগুলি মূলত আন্তর্জাতিক। মানে বিস্ময়ের ব্যাপার এই যে ধ্রুপদী ভারতীয় চিত্রকলা এবং স্থাপত্য সম্পর্কে অত্যন্ত মূল্যবান আলোচনা করতে গিয়ে গোয়েৎজ কিন্তু ভারতীয় এবং আন্তর্জাতিককে এভাবে আলাদা ও পরস্পর বিরোধী বলে কিন্তু কখনোই ভাবেননি। এসব শিল্প সৃষ্টি যদি একই সঙ্গে ভারতীয় এবং আন্তর্জাতিক হতে পারে, তবেই সিনেমাই বা কেন পারবে না? আসলে এই ধরনের তত্ত্বের পেছনে বোধহয় একটা বদ্ধমূল ধারণা কাজ করে। ওরা মনে করেন ভারতীয় শিল্পরূপকে পশ্চিমী শিল্পের ধারণা থেকে মূলত স্বতন্ত্র হিসাবে বিচার করতে হয়। এশীয় দেশের এই পশ্চিমী ভাবধারায় অনুপ্রাণিত এলিট শ্রেণীর উন্নাসিক মন নিয়ে এই খাঁটি স্বদেশ শিল্পের বিচার চলে না। এই সব সমালোচকের অনেকেরই ধারণা, পশ্চিমী দুনিয়ায় বিখ্যাত হওয়ার পরেই সত্যজিৎ রায় স্বদেশে সাফল্যের মুখ দেখেছিলেন। ওরা বোধহয় জানেন না পথের পাঁচালী একেবারে শুরুতেই বাংলায় বাণিজ্যিক বিচারে সফল হয়েছিল। আন্তর্জাতিক স্বীকৃতি তার অনেক পরের কথা। ওরা জানেন না বাংলা সিনেমায় যেসব পরিচালকের বিশেষ বাণিজ্যিক সাফল্য মিলেছে, সত্যজিৎ তাদের অন্যতম। দৃষ্টান্তস্বরূপ এই 64 বক্স অফিসের সাফল্যে চারুলতা দ্বিতীয় স্থান পেয়েছিল, সেটাই বলা যায়। সত্যজিতের ছবি যে বাংলার বাইরে তেমন চলে না, এতে ওরা অবাক হয়েছেন। আসলে ওরা সব কিছুই এক ছাঁচে ফেলে দেখেন। আমেরিকায় সর্বত্র যেমন ম্যাকডোনাল্ডের হামবার্গার চলে, ভালো বাংলা ছবিও যেন সেরকম গোটা ভারতে চলতে হবে। টেলিভিশনের সোপ অপেরা আর হলিউডের ছবি ওদের কাছে একমাত্র আদর্শ। আমরা ভালো শিল্পসম্মত সিনেমাকে বাণিজ্যিক ছবি থেকে আলাদা করে দেখি। এতে অনেক আমেরিকান বোদ্ধাই রীতিমতো অবাক হয়ে যান। তাদের খেয়াল থাকে না ইউরোপে প্রায় এই তফাৎটা করা হয়। বিদেশের মানুষের কাছে এদেশি পপ সিনেমার কোনো কদর নেই। পশ্চিমী দুনিয়ার চলচ্চিত্র উৎসবেও এসব ছবি দেখানো হয় না। আবার সেখানকার বাণিজ্যিক সিনেমার সাধারণ দর্শকদেরও এসব ছবি দেখার কোনো আগ্রহও নেই।
ব্রিটেনে একসময় 50টি প্রেক্ষাগৃহে কেবল নামকরা হিন্দি ছবি দেখানো হতো, বাঁধা গতের ছবি। কিন্তু সে ছবির দর্শক ছিলেন প্রধানত ভারতীয় ও পাকিস্তানিরা, অংশত আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশের মানুষ। আধুনিক কালিদাসদের নিয়ে ব্রিটিশদের বিশেষ মাথা ঘামাতে দেখা যায়নি কোনোদিনও। পশ্চিমের অন্যান্য শহরের এই একই কথা। নিউ ইয়র্ক, প্যারিস বা পেশারের মতো শহরে, যেখানে ভারতীয় চলচ্চিত্রের নানা উৎসবে কিছু পপ সিনেমাও দেখানো হয়েছে, সেখানে দেখা গেছে একই ঔদাসীন্য। কিছুটা ব্যতিক্রম হয়তো গুরু দত্তের ছবি কিংবা রাজ কাপুরের গোড়ার দিকের কিছু সিনেমা। তাও তো সকলের কাছে নয়। পশ্চিমী দুনিয়ার যেসব মানুষ কাল্ট বা গোষ্ঠীগত সংস্কৃতির সন্ধানী, তাদের কাছে এই রাজ কাপুর বা গুরু দত্ত কিছুটা স্বীকৃতি পেয়েছেন। সাধারণত দেখা গেছে পিকিং অপেরার ভিত্তিতে নির্মিত ছবির মতোই ভারতীয় পপ সিনেমাও পশ্চিম দুনিয়ার দর্শকের কাছে বেশ অদ্ভুত ঠেকেছে। তার বেশি কিছু নয়। কি এলিট, কি সাধারণ দর্শক, কেউই সেখানে এ ছবিকে স্বীকার করে নেয়নি। অথচ একটা সভ্যতার শিল্প সৃষ্টিকে যে অন্য সভ্যতা স্বীকার করতে পারে, তার প্রমাণ কিন্তু বিস্তর। আধুনিক পাশ্চাত্য সঙ্গীতের ওপর ভারতীয় সঙ্গীত রীতির প্রভাব, সেটা কিন্তু নগণ্য নয়। ফিলিপ গ্লাস থেকে বিটলস, উচ্চস্তরের সঙ্গীত থেকে পপ মিউজিক, সর্বস্তরেই এর প্রভাব আছে। বিটলসদের সঙ্গে রবিশঙ্করের বিস্ময়কর মেলবন্ধন বেশি দিন টেকেনি, টেকার কথাও ছিল না। কিন্তু ব্রিটিশ পপ সঙ্গীতে সেতার এবং তবলা স্থান করে নিয়েছে। অন্যত্রও ঘটেছে তার অনুপ্রবেশ। জনপ্রিয় ভারতীয় সিনেমা কিন্তু পশ্চিমী সিনেমায় এমন কোনো ছাপ ফেলেনি। ব্রিটেন ও আমেরিকায় কয়েক দশক ধরে ভারতীয় পপ সিনেমা পশ্চিমী চলচ্চিত্রের সঙ্গে সহ অবস্থান করছে। প্রভাব বিস্তারের ক্ষমতা থাকলে নিশ্চয়ই এতদিনে তা ঘটত। ভারতের জনপ্রিয় সিনেমাকে তারা ভারতের নাট্যশাস্ত্রের অনুসারী বলে ভাবেন। তাদের অধিকাংশই এদেশের নাট্যকলার ঐতিহ্য সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল নয়। তারা ভাষা একটা ধারণা থেকে এ ধরনের সাদৃশ্য খুঁজে পান। নাচ, গান, অভিনয় থাকলেই যে কোনো বিচিত্র অনুষ্ঠান নাট্যশাস্ত্রসম্মত হয় না। তাছাড়া ভাস বা কালিদাসের সৃষ্টিকে তো পশ্চিমী দুনিয়া মহৎ শিল্প হিসেবে স্বীকার করেছে। তবে কি এইসব স্রষ্টা ভারতের বিধান লঙ্ঘন করেছিলেন? শকুন্তলা বহু ভাষায় অনুদিত ও অভিনীত হয়েছে, সে অভিনয় সফলও হয়েছে। অ্যারিস্টটলের সূত্র অনুসারে স্থান, কাল ও ঘটনার মধ্যে যে ঐক্য নাটকে থাকা দরকার, শকুন্তলা নাটকে তা নেই। তাই বলে এই নাটক তো ভারতীয় সংস্কৃতির গণ্ডিকে আবদ্ধ থাকেনি। নৃত্য, গীত, অভিনয়ে সমৃদ্ধ ভাষার নাটকগুলি কেরলে এবং দেশের অন্যত্র বারবার মঞ্চস্থ হয়েছে। এইসব নাটকের একটা সামগ্রিক নাট্য রূপ আছে। এই নাটকগুলির নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। কিন্তু পশ্চিমী দুনিয়ার যথাযথভাবে অভিনীত হলে এগুলির মহৎ সৃষ্টি সম্মান পাবেই। জাপানের প্রসিদ্ধ চলচ্চিত্র পরিচালক ইয়াসুজিরো ওজুর ছবি আগে ইউরোপের চলচ্চিত্র উৎসবে পাঠানো হতো না, কারণ এই ছবিগুলির চরিত্রে এত বেশি জাপানিতে যে ধরেই নেওয়া হয়েছিল অন্য দেশের মানুষ তার মর্ম বুঝতে পারবে না। অথচ পরে দেখা গেল ব্যাপারটা ঠিক তার উল্টো। তার ছবিতে জাপানের নিজস্ব সংস্কৃতির ছাপ এত গভীর, সেই জন্যেই অজু দেশের বাইরেও অত্যন্ত সমাদৃত হলেন। দুনিয়ার দর্শক তার ছবিতে খুঁজে পেলেন সিনেমা সম্পর্কে এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি। ভারতের পপ সিনেমার ক্ষেত্রে কিন্তু এমনটা হয়নি। সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও ঘটেছে। তার ভারতীয়ত্ব নেহেরু বা রবীন্দ্রনাথের ভারতীয়ত্বের মতোই প্রশ্নের অতীত। আন্তর্জাতিকতা থেকে তাকে আলাদা করা যায় না। ভারতীয় পপ সিনেমা যদি এশিয়ার অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে থাকে, তার একটা বিশেষ কারণ আছে। অনেক কাল থেকেই এসব সিনেমা দক্ষিণ পূর্ব এশিয়া বা পশ্চিম এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে বেশ রপ্তানি হয়ে আসছে। লক্ষণীয় যে শিল্পোন্নত জাপানে এ ছবি কিন্তু যায় না।
চীনে মাঝে মাঝে দেখানো হয়, কিন্তু সেখানে শুধু কিছু ফিল্মি গান ঈষৎ জনপ্রিয় হয়েছে। অর্থাৎ যেসব দেশ এখনও কৃষি প্রধান কিন্তু শিল্পোন্নয়ন এবং নগরায়নের ফলে প্রচুর ছিন্নমূল মানুষ গ্রাম থেকে শহরে এসেছে ও আসছে, সৃষ্টি হয়েছে বিস্তর নাগরিক শিকড়হীন লুম্পেন এরা, যেখানে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গত সমাজ গড়ে ওঠেনি। কেবল সেই সব দেশের শহরেই ভারতীয় পপ সিনেমার কিছু কদর হয়েছে। এইসব দর্শকই সিনেমা থিয়েটারের ফিরি করা ভোগ সর্বস্ব স্বপ্নের আকর্ষণে মুগ্ধ। এসব দেশের সমাজের অগ্রবর্তী অংশ তথাকথিত যারা এলিট আবার ছক বাঁধা ভারতীয় ছবি দুচক্ষে দেখতে পারে না। একথা থাইল্যান্ডেও যেমন সত্য, মালিতেও তেমন। এই দেশগুলির নিজস্ব চলচ্চিত্র তার স্বকীয়তা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ভাটা পড়ে। আসলে একটা কৃষিপ্রধান দেশের শিল্পকলায় যদি শিল্পোন্নত দুনিয়ার উন্নত প্রযুক্তি আরোপিত হয়, তাহলে উদ্ভব হয় একটা অদ্ভুত সৃষ্টির। ভারতীয় পপ সিনেমায় এমনটাই ঘটেছে। এটা একটা বিশেষ ঐতিহাসিক পর্বের সমাজেই সম্ভব। তাই শিল্পোন্নয়ন যত গভীর ও বিস্তৃত হবে, প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রের বৈপ্লবিক পরিবর্তনে দেশের মানুষ ততই অভ্যস্ত হবে। ভৌগোলিক এবং সামাজিক চলাচল এগুলি বাড়ার ফলে সংস্কৃতি যতই সর্বজনীন রূপ নেবে, ততই মুছে যাবে এই গোষ্ঠীগত সংকীর্ণ স্বাতন্ত্র্যের বোধ। জনপ্রিয় সিনেমার চরিত্রও ততই বদলাবে। স্বদেশী চলচ্চিত্র তখন সর্বজনীন হয়ে উঠবে তার নিজস্ব প্রকাশভঙ্গিতে, তার আবেদনে। ভারতের প্রায় সমস্ত জনপ্রিয় সিনেমা, বিশেষত 50-এর দশকের উচ্চস্তরের চলচ্চিত্র এবং পপ সিনেমা আলাদা হয়ে যাওয়ার পরে আসলে পৌরাণিক সিনেমার রকম ফের নানা পোশাকে, নানা মুখোশের আড়ালে সেই পুরাণই ফিরে এসেছে। সুপারম্যান বা অন্যান্য কমিক স্ট্রিপ চরিত্র নিয়ে পশ্চিমের জনপ্রিয় সিনেমায় ভবিষ্যৎ সম্পর্কে কল্পকাহিনীর জাল বোনা হয়, আর ভারতীয় পপ সিনেমায় পাওয়া যায় অতীতের বা অধুনা বর্তমানের কল্পকাহিনী। শিল্পোন্নত সমাজের উদ্ভবের সঙ্গে সঙ্গে এই চরিত্র বদলে যেতে বাধ্য। তার অর্থ এই নয় যে ভারতীয় সমাজ পশ্চিমী দুনিয়ার ইতিহাসকে অনুসরণ করবে। ভারত নিজের মতো করেই উন্নতির পথ বেছে নিতে পারে। শিল্পোন্নয়নকে তার হাজার হাজার বছরের বহমান ইতিহাসের ধারায় আত্মস্থ করে দিতে পারে। পশ্চিমী পণ্ডিতদের মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে আছে। তারা ভাবেন পশ্চিম থেকে ভারতের মতো দেশ কিছু গ্রহণ করলেই সে তার স্বকীয়তা হারালো। এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই ভারতের উন্নয়নের একটা বিকৃত ব্যাখ্যা করেওছেন। আধুনিক ভারত সম্পর্কে পশ্চিম দুনিয়ার সৃষ্টি হয়েছে একটা বস্তা পচা নানা বিশ্বাস। পশ্চিমে একটা ধারণা চালু আছে, জওহরলাল নেহরু সহ ভারতীয় বুদ্ধিজীবীরা হলেন এলিট মানসিকতায় আচ্ছন্ন। পশ্চিমের অনুকরণই তাদের ধর্ম, যথার্থ ভারতীয়ত্বের কোনো বোধ তাদের মধ্যে নেই। এসব বিদেশি কিংবা প্রবাসী ভারতীয় জানেই না যে নেহেরুর কথা শুনতে গ্রামের মানুষ কিভাবে ভিড় করে আসতেন। তাদের সঙ্গে নেহেরুর কি নিবিড় একটা বোঝাপড়া ছিল। অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনার সময় তারা ভুলে যান যথার্থ স্বাধীনতাই ছিল ভারতবর্ষের মূল লক্ষ্য, আর অর্থনৈতিক সাম্রাজ্যবাদের দাসত্ব থেকে মুক্তির জন্য কৃষি ও শিল্পে চাই অনেকটা স্বনির্ভরতা। তারা গান্ধী ও নেহেরুর মধ্যে একটা নাটকীয় দ্বন্দ্বের ছবি আঁকেন, যেন একজন নিখাত স্বদেশী, অন্যজন নিতান্তই পশ্চিমী ভাবধারে অনুপ্রাণিত। অথচ গান্ধীর ওপর পাশ্চাত্য প্রভাব ছিল গভীর, আবার নেহেরু ভারতীয়ত্ব উনি কম গভীর ছিলেন না। আর দুজনের মধ্যে মতপার্থক্য যতই থাকুক, একথা ভুললে চলে না যে গান্ধী নেহেরুকেই তার উত্তরসূরি মনোনীত করেছিলেন। আসলে একটা প্রাচীন
প্রাচ্য সভ্যতায় যখন পশ্চিমী দুনিয়ার সংস্কৃতির অভিঘাত এসে পড়ে, তখন কিছু জটিল প্রতিক্রিয়া দেখা দেয়। মেকলের শিক্ষানীতির লক্ষ্য ছিল বাদামি সাহেব সৃষ্টি করা। সে লক্ষ্য অংশত পূর্ণ হয়েছিল, কিন্তু এই ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাদামি সাহেবদের একটা অংশই ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা সংগ্রামে নেতৃত্ব দেয়, ভারতাত্মার সন্ধানে রত হয়। পাশ্চাত্য বিদ্যায় শিক্ষিত ভারতীয়রাই ভারতীয় ঐতিহ্যকে নতুন করে আবিষ্কারের তাগিদে শুরু করেন সাংস্কৃতিক আন্দোলন। এই প্রক্রিয়ার বাইরে যারা রয়ে গেলেন, তারা সস্তা পশ্চিমী ধ্যান ধারণার বশবর্তী হয়ে পড়লেন, আর তাদের আচরণে দেখি ভোগবাদ এবং মৌলবাদের একটা শীত মিলন, যার তাড়নায় ভারতের ঐক্য এবং সংহতিই বিপন্ন হয়ে পড়েছে। অধিকাংশ পশ্চিমী পণ্ডিত বোঝেন না যে ঐতিহ্যকে অবিকৃত অনড় করে ধরে রাখতে গেলে পশ্চিমের অন্ধ অনুসরণই সার হবে, সর্বনাশ হবে যথার্থ ঐতিহ্যের। একটি প্রাচীন দেশে যখন দ্রুত শিল্প উন্নয়ন ঘটছে, তখন যদি মানুষ আধুনিকতার দিকে মুখ ফিরিয়ে ঐতিহ্যকে অন্ধভাবে আঁকড়ে ধরে থাকতে চায়, তবে মৌলবাদ মাথাচাড়া দিতেই পারে। এদেশের শহরে কিছু কিছু শ্রেণীর মানুষের আচরণে এ মৌলবাদের প্রভাব ইতিমধ্যেই বেশ উদ্বেগজনক। লক্ষণীয়, এইসব শ্রেণীর নাগরিকই জনপ্রিয় সিনেমার ভক্ত। এরাই তাকে জনপ্রিয় করেছেন। প্রাচীনত্ব থেকে আধুনিকতার উত্তরণের জন্য ঐতিহ্যকে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন তাকে যুগোপযোগী করে নেওয়ার। প্রাচীন সভ্যতার দেহে মাঝে মাঝেই বাইরে থেকে তাজা রক্ত দেওয়া প্রয়োজন হয়, তা না হলে সেই সভ্যতা রক্তশূন্য, বন্ধা হয়ে পড়ে, পরিবর্তনের শক্তি হারায়। তখন পরিবর্তনশীল বাস্তব থেকে সে আর প্রাণরস সংগ্রহ করতে পারে না, কেবল আধুনিকতার মুখোশ পড়তে পারে। পশ্চিমী প্রভাবকে যদি অভারতীয় আন্তর্জাতিকতার হেতু বলে দাবি করা হয়, তবে আধুনিক ভারতের সমৃদ্ধ শিল্প সৃষ্টিকেও অভারতীয় বলেই নাকচ করতে হবে। বাইবেল অনুবাদের সূত্রেই অনেক ভারতীয় ভাষায় গদ্যের সূত্রপাত হয়েছিল। উপন্যাস তো অষ্টাদশ শতকের ইউরোপের দান। অন্তত 10টি ভারতীয় ভাষার গদ্য সাহিত্য কি তবে অভারতীয়? গত 200 বছরের ভারতীয় উপন্যাস অভারতীয়? দুর্ভাগ্যবশত আমাদের সিনেমার ভারতীয়ত্ব নিয়ে যেসব পশ্চিমী পণ্ডিত এতে এত বেশি উদ্বিগ্ন, আধুনিক ভারতীয় সাহিত্যের বৈচিত্র্য এবং সমৃদ্ধির কোনো খোঁজই তারা রাখেন না। তারা জানেন না এদেশে সাহিত্যের ঐতিহ্য এবং আধুনিকতার সমস্যা সম্পর্কে কি গভীর একটা মননের ছাপ আছে। এদেশের জনপ্রিয় সিনেমার গুণমুগ্ধ যেসব পণ্ডিত তাদের ভারতীয় সিনেমার যথার্থ স্বীকৃতি দেন, তারা চাইছেন এই ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে থাকুক আন্তর্জাতিক সমাজ ও জীবন থেকে। বস্তুত শিল্পোন্নয়নের পথে কৃষিপ্রধান সমাজের অগ্রগতিকে অনেক সময় পাশ্চাত্য প্রভাব হিসেবে দেখা হয়, যদিও এইভাবে দেখা কোনো প্রয়োজন নেই। ঠিক সেই রকমভাবেই কোনো শিল্প সৃষ্টি যখন সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় অভারতীয়। ঔপনিবেশিক শাসন যেসব দেশকে মেনে নিতে হয়েছিল, তাদের কপালই মন্দ। আগে তাদের বলা হতো শ্বেতকায় মানুষের বোঝা, আর এখন তাদের সমস্ত পরিবর্তন ও উন্নতি থেকে দূরে সরিয়ে রাখতে আগ্রহের শেষ নেই। এশিয়ার 2 উন্নত দেশ জাপান এবং চীন কখনো পশ্চিমের উপনিবেশে পরিণত হয়নি, অথচ অর্থনীতিকে আধুনিক করে তুলতে এই 2টি দেশই সচেতনভাবে পশ্চিমী প্রযুক্তির সাহায্য নিয়েছে। জাপান তো ক্রমাগত অন্য দেশের সংস্কৃতিকে নিজের করে নিয়েছে। চীন থেকে সে পেয়েছে তার লিপি, তার প্রশাসনিক ব্যবস্থা, একটি ধর্ম মত, আরও অনেক কিছু। এই আত্মীকরণ চীনে হয়েছে, ভারতে হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভারত পশ্চিম থেকে যা নিয়েছে তাই আত্মীকরণের দীর্ঘ ইতিহাসের অংশ।
এই সত্য বুঝতে না পারলে পশ্চিমী পণ্ডিতরা ঐতিহ্য এবং ধারাবাহিকতার স্বরূপ কখনোই বুঝতে পারবেন না। তাছাড়া পপ সিনেমাও যে পশ্চিমী চলচ্চিত্র থেকে ঢুকেছে তা সত্ত্বেও ভারতীয় বিষয়বস্তু নিয়ে ছবি করতে তো নির্মাতাদের অসুবিধা হয়নি। ভারতীয় জনপ্রিয় সিনেমার পক্ষে আর একটা যুক্তি খাড়া করা হয়। এই সিনেমায় লোকসংস্কৃতির গভীর প্রভাব আছে। ধর্ম এবং অধর্মের মধ্যে সুস্পষ্ট বিভাজন, মধুর পরিসমাপ্তি, নৃত্য, গীত, অভিনয়ের সমাবেশ এসবই ভারতীয় লোকনাট্যের অঙ্গ। এই সিনেমা অতএব উৎকৃষ্ট। আর বিদেশি সমালোচকদের অনেকের কাছে এই সিনেমার সবচেয়ে বড় গুণ হলো বাজারে তার কাটতি খুব। এই বাণিজ্যিক সাফল্যে চোখ ধাঁধিয়ে যায় অনেক বুদ্ধিজীবী। তারা তখন এই সিনেমায় এক মহত্ব খুঁজে পান যথার্থ এক গণসংস্কৃতি, যা সমাজের সমস্ত মানুষ বুঝতে পারে। জনপ্রিয় সংস্কৃতি নিয়ে এই মাতামাতিতে উদ্বেগের কিছু কারণ আছে। যে কোনো জিনিস বাজারে ভালো বিকলেই ভোগবাদী সমাজ তার মহিমায় মুগ্ধ হয়ে পড়ে। আর তৃতীয় বিশ্বের মানুষকে এই ভোগবাদী ধ্যান ধারণার দীক্ষা দিতেও পশ্চিমের সমাজ সর্বদাই আগ্রহী। বিশেষ করে বাজার সফল সংস্কৃতি নিয়ে তাদের আগ্রহের আতিশয্য দেখা যায় সর্বদাই। খোলা বাজারের প্রতি তৃতীয় বিশ্বকে শ্রদ্ধাশীল ও অনুগত করে তুলতে পশ্চিমের প্রবক্তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। এখানে একটা কথা বলে রাখি, জনপ্রিয় সংস্কৃতির সঙ্গে উচ্চতর সংস্কৃতির যে পার্থক্যের কথা এখানে বলছি, তা ভারতীয় ঐতিহ্যের দেশি এবং মার্গী ধারা পার্থক্যের সঙ্গে তুলনীয় নয়। কিন্তু ভাসের মহাভারতে এই কীচকবধ এবং যক্ষগণের অভিনয়ে কীচকবধ, দুইয়ের মধ্যে ভাগবত নিয়ে কোনো পার্থক্য কিন্তু নেই। তফাৎটা কিন্তু শৈলীর বা প্রকাশভঙ্গির। কিন্তু বাল্মীকি রামায়ণ আর রামানন্দ সাগরের রামায়ণ দুই ভিন্ন একটা ভাবলোকের ব্যাপার। প্রথমটি মানবিকতা আর দ্বিতীয়টা মৌলবাদী আতিশয্য, পরস্পর বিরোধী। জনপ্রিয় ভারতীয় সিনেমার সঙ্গে নতুন সিনেমার পার্থক্যও মৌলিক। প্রথমটিতে আমরা দেখতে পাই যে ভারতীয় সংবিধানের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ আদর্শের বিরোধিতা, আর দ্বিতীয়টিতে সেই আদর্শের স্বীকৃতি। জনপ্রিয় এবং উচ্চতর সংস্কৃতির মধ্যে, বিশেষত সিনেমার মধ্যে, মূল্যবোধ এবং আদর্শের যে মৌলিক পার্থক্য আছে তা বুঝতে হলে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ও গভীর ধারণা দরকার। জানা দরকার সিনেমা বা অন্য শিল্পবস্তু যখন বহু লোকের জন্য পাইকারি হারে তৈরি হয় তখন তার উপর কোনো প্রভাব কাজ করে। লোক সংস্কৃতি এবং পপ কালচারের মধ্যে মৌলিক পার্থক্য আছে। প্রথমটি জনসাধারণের নিজস্ব সৃষ্টি, তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই সংস্কৃতির বিকাশ কখনোই সম্ভব না। আর দ্বিতীয়টি তৈরি হয় বড় শহরে বৃহৎ বাণিজ্য হিসাবে। সংস্কৃতি এক্ষেত্রে মোড়কে পুড়ে বিক্রি করা হয়, গণমাধ্যমের সাহায্যে তাকে প্রবেশ করানো হয় সাধারণ মানুষের চেতনায়। পপ কালচার আসলে একটা বৃহৎ শিল্পের পণ্য। যারা এই শিল্পের মালিক তারা পপ কালচারকে নিজেদের প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণ করেন। সুতরাং এই সংস্কৃতির পক্ষে সওয়াল করার অর্থ তাদের আধিপত্য রক্ষায়, সাম্রাজ্য বিস্তারে নৈতিক সমর্থন জানানো। তাছাড়া সিনেমার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে লোকসংস্কৃতি থেকে স্বতন্ত্র করে তোলে। সিনেমার দর্শকদের সঙ্গে তার প্রযোজক, পরিচালক, অভিনেতার তাৎক্ষণিক যোগসূত্র তৈরি হওয়ার কোনো উপায় নেই। পর্দায় যে ছবি দেখানো হয় তা সম্পূর্ণ, তাকে বদলানো অসম্ভব। দর্শকদের উপর চলচ্চিত্রের প্রতিক্রিয়া হয়, চলচ্চিত্রের উপর দর্শকদের কোনো প্রতিক্রিয়া হয় না। প্রভাব পড়তে পারে পরের ছবির উপর, কিন্তু যে ছবি দেখানো হচ্ছে তার উপর কিছুতেই নয়। লোকসংস্কৃতিতে কিন্তু এমন কোনো অপরিবর্তনীয় ব্যাপার নেই। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের মতোই লোকসংস্কৃতিতে দর্শক বা শ্রোতার সঙ্গে শিল্পীর নিরবচ্ছিন্ন একটা আদান প্রদান চলে। শিল্পকর্মে দর্শক ও শ্রোতাদের সবসময় একটা ভূমিকা থাকে। বারাণসীতে যে রামলীলা গাওয়া হয় তার সম্পর্কে
রিচার্ড শেখনার তিনি বলেছেন, শ্রোতাদের রুচি ও চাহিদা অনুসারে অভিনয়ের ধারা ক্রমাগত পরিমার্জিত হয়। সিনেমায় এই আদান প্রদান কিন্তু সম্ভব নয়। লোকশিল্পের কুশীলদের সঙ্গে সিনেমার অভিনেতাদের বিস্তর একটা তফাৎ আছে। পাইকারি হারে তৈরি শিল্পবস্তুর মতো সিনেমার তারকারাও সাধারণ মানুষের একটা দূরদিগম্য। তারা থাকে নিজস্ব একটা জগতে, দর্শকদের কাছে যে কেবল একটা রূপলি কল্পলোক। লোকশিল্পী কিন্তু দর্শকদের কাছের মানুষ। আবার লোকশিল্পে ধরা বাঁধা কোনো সময়ের মধ্যে প্রদর্শনী শেষ করার কোনো তাগিদ থাকে না। সারাদিন সারা রাত চলতে পারে আরও অনেক বেশি সময়। এই খোলামেলা অবাধ শিল্প মাধ্যম নিজেকে ক্রমাগত ভাঙতে পারে, গড়তে পারে নতুন করে, স্থানীয় পরিবেশ বা ঘটনার নতুন নতুন ব্যাখ্যা দিতে পারে, প্রাচীন কাহিনীর কাঠামোয় আধুনিক ঘটনাকে স্থান দিতে পারে। এই পরিমার্জনের সম্ভাবনা লোকশিল্পে প্রায় অসীম, অনন্ত। সেজন্য এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে যখন মঞ্চের লোকনাট্য পরিবেশন করা হয়, তখন তা পরিণত হয় একটা কৃত্রিম বিনোদনে, চরিত্র ক্যাবারের মতো। তখন লোকনাট্যকে যেন ফিল্মই মনে হয়। কি ভারতে কি পশ্চিমে, লোকসংস্কৃতির এই লোকসঙ্গীতে বারবার উচ্চ স্তরের ওই সংস্কৃতিকে প্রেরণা দিয়েছে, তার উপকরণ সরবরাহ করেছে। এই মুঘলদের প্রাসাদে আবিসিনিয়ার কৃতদাসরা গভীর রাত্রে তাদের নিজস্ব সুরে গান গাইতেন। অন্তহীন বিষাদ আর নিঃসঙ্গতার সেই সুর থেকে সৃষ্টি হয়েছিল শিবরঞ্জনী রাগের। একজন বিশেষজ্ঞের মতে অযোধ্যার এই ধারীর গোষ্ঠীর গান থেকে হরিদাস স্বামী সৃষ্টি করেছিলেন ধ্রুপদ। এই চটকদার পপ সিনেমা বা সব অপেরা থেকে উচ্চস্তরের সিনেমা কখনো কি কোনো কিছু গ্রহণ করেছে? জনপ্রিয় সিনেমার সাফাই গাইতে গিয়ে আরও একটা যুক্তি দেওয়া যায়। বলা হয়, সিনেমা হলো একটা সমষ্টিগত কল্পনার রূপ, এক অলিক স্বপ্ন দর্শন, কালেকটিভ ফ্যান্টাসি। জীবন সংগ্রামের অবিরত যন্ত্রণা আর উদ্বেগে তাড়িত মানুষের পক্ষে এই স্বপ্ন দর্শন নাকি স্বাস্থ্যপ্রদ। উদ্বেগ আর মানসিক ক্লান্ত দূর করতে পারে এই অবাস্তব সিনেমা। অনেকে এই অবাস্তবতাকেই শিল্পের ধর্ম মনে করেন। যেমন কিছুকাল আগে প্রকাশিত একটা নিবন্ধে এই গভীর অন্তর্দৃষ্টি পরিচয় দিলেও সুধীর কক্কর এক জায়গায় মন্তব্য করেছিলেন যে উপন্যাসের সঙ্গে সিনেমার একটা তফাৎ এই যে সিনেমায় মানব চরিত্রের যথার্থ জটিল বহুবর্ণ স্বরূপ উদ্ঘাটনের কোনো তাগিদ থাকে না। স্পষ্টতই এখানে কক্কর এখানে একটা উৎকৃষ্ট উপন্যাসের সঙ্গে তুলনা করেছেন একটা নিকৃষ্ট সিনেমার। কারণ আবেগ সর্বস্ব জ্বলে উপন্যাসও বিস্তার লেখা হয়, বাজারে তার কাটতিও দারুণ। তাতে বিভিন্ন চরিত্র এবং ঘটনাকে দেখানো হয় ছাঁচে ঢেলে। এইসব উপন্যাস ও চরিত্রে জনপ্রিয় সিনেমার মতো অবাস্তব, অলিক। আর বার্গম্যান, আন্তোনিওনি, কুরোসাওয়া প্রমুখ এই যে স্রষ্টার ছবিগুলো কি মানুষকে জানতে বুঝতে আমাদের সাহায্য করেনি? সচেতন, চিন্তাশীল যে কোনো ভারতীয় বোদ্ধাই পপ সিনেমার সম্পর্কে মনে মনে উদ্বেগ বোধ করতে বাধ্য। কারণ এই সিনেমায় সামাজিক সংস্কারের বিরোধী, আধুনিক নয়, প্রাচীনতাকেই তার সে আরাধ্য সেটা। সংবিধানে মেয়েদের পুরুষের সমান অধিকার দিলেও জনপ্রিয় সিনেমার কিছু যায় আসে না। সেখানে মেয়েদের মূল্য আজও কেবল জননী আর ধাত্রী হিসাবে। স্বাধীন ভারতের যারা সমাজ নায়ক কিন্তু তারাও কিন্তু বুঝেছিলেন যে সিনেমা সমাজ পরিবর্তনের কাজে সাহায্য করতে পারে। বুঝেছিলেন বলেই তথাকথিত এলিট নেতা ও নীতিকাররা জওহরলাল নেহরু ছিলেন যাদের প্রতিনিধি, সেই তরুণ প্রতিভাবান চলচ্চিত্র স্রষ্টাদের কাজে লাগাতে চেয়েছিলেন। 1951 সালের ফিল্ম এনকোয়ারি কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছিল একটা চলচ্চিত্র উন্নয়নের নানা কেন্দ্র: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ফিল্ম ফিন্যান্স কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভস।
উৎকৃষ্ট সিনেমাকে জাতীয় পুরস্কার দেওয়ার আয়োজনও কিন্তু এই উদ্দেশ্যেই। 60-এর দশকে নতুন ঘরানা সিনেমায় জোয়ার এলো। ঐতিহ্যকে যাচাই করে নিতে, পরিবর্তনকে স্বাগত জানাতে এগিয়ে এলেন নতুন নতুন প্রতিভাবান যারা চিত্র নির্মাতা। কিন্তু তাদের নিজের ভাষাগত এলাকায় অনেকে রীতিমতো সফল হলেও সর্বভারতীয় চলচ্চিত্র জগতে তাদের অগাধ প্রবেশ সম্ভব হয়নি। পথ রোধ করেছিল কায়েমি স্বার্থ। রাজ কাপুরের অনেকগুলি ছবির যে কাহিনীকার তাদেরকে আব্বাস সারা জীবন সিনেমা হলগুলির জাতীয়তাকরণের দাবি জানিয়ে গেছেন। মিশ্র অর্থনীতির অনুসারী ভারত সরকারের পক্ষে এই দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। আর দীর্ঘকাল ধরেই নিকৃষ্ট মানের সিনেমা দেখতে অভ্যস্ত সাধারণ দর্শকও উৎকৃষ্ট ছবিকে গ্রহণ করতে পারেননি। ভারতীয় পপ সিনেমাকে বিদেশিরা যেসব পণ্ডিত নাট্যশাস্ত্রের অনুসারী বলে স্বীকৃতি দেন, এই সিনেমার আসল চরিত্র বুঝতে পারেন না। তাদের ভ্রান্তির একটা কারণ এই যে তারা ভারতীয় সমাজকে চেনেন না। তারা নিজেরা যে দেশের ও যে সমাজের মানুষ, সেখানে মানুষের প্রাথমিক প্রয়োজন পূরণের যে ব্যবস্থা আগেই হয়ে গেছে, এলিট ও সাধারণ মানুষের মধ্যে এদেশের মতো একটা বৈষম্য নেই যা নৈতিক মাপকাঠিতে কুৎসিত এবং অন্যায় বলে মনে হয়। ভারতের 1/4 লোক শহরে বাস করেন। সংখ্যায় 20 কোটির বেশি। গ্রাম ও শহর মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত অন্তত মোটামুটি সচ্ছল ভারতবাসীর সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি, কিংবা ব্রিটেন, ফ্রান্স ও ইতালির সম্মিলিত জনসংখ্যার প্রায় সমান। এই বিপুল সংখ্যক সুবিধাভোগী ভারতীয় অবশিষ্ট 3/4 দেশবাসীর কথা সহজেই ভুলে যেতে পারেন। আর তাই তাদের বিবেককে জাগ্রত রাখার দরকার হয়। মনে করিয়ে দিতে হয় কিভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বেঁচে আছেন। আর এমন একটা দেশে প্রকৃত সংবেদনশীল শিল্প স্রষ্টার পক্ষে সাধারণ মানুষের প্রতি উদাসীন থাকা প্রায় একটা দুঃসাধ্য ব্যাপার। অলীক অবাস্তব সিনেমার সাফাই গাওয়ার গৌর উদ্দেশ্য হয়তো ভারতে অবাধ অর্থনীতি চালু করা, উন্নয়নের বিকল্প এবং নিজস্ব উপায় খুঁজতে বাধা দেওয়া। যা বাজারে চলে তাই ভালো, এরকম একটা নীতিই তো অবাধ অর্থনীতির মূল কথা। ভোগবাদী দর্শনের প্রভাব যত প্রবল হয়, সাফল্যকে ততই মাপা হয় একটা লাভ ক্ষতির মাপকাঠিতে, লাঞ্ছন মূল্যে। বুদ্ধিজীবীর উপরে এই মাপকাঠি মেপে নেওয়ার জন্য যতই চাপ বাড়ে, শিক্ষা ও প্রজ্ঞাকে সমাজ চিরকাল যে শ্রদ্ধা জানিয়ে এসেছে তা ক্রমশ হারিয়ে যায়। বুদ্ধিজীবী নিঃসঙ্গ বোধ করেন। এই সংকট এড়াতে তখন তাকে সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতির আশ্রয় নিতে হয়। তার প্রকৃত মূল্য যাই হোক, তাকে সমর্থন জানাতে হয়, এমনকি তার মাহাত্ম্য কীর্তন করতে হয়। এক বিরাট আত্মপ্রবঞ্চনা। তখন গতানুগতিকতা তাকেই সেটাই হয়ে ওঠে আদর্শ। তার থেকে সরে দাঁড়াতে চাইলে তাকে হারিয়ে যেতে হয়। শিল্পায়নের অতি উচ্চ স্তরে যেসব দেশ পৌঁছে গেছে, সেখানে এই প্রক্রিয়াও ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ। উন্নতিশীল দেশেও এর রূপ স্পষ্ট হয়ে উঠছে একটা দ্রুত গতিতে। কিন্তু সমর্পণ করলে চলবে না, হাড় মানলেও চলবে না। মানসিক ও আত্মিক উৎকর্ষ বিধানের চেষ্টা অব্যাহত রাখতে হবে তৃতীয় বিশ্বের সমস্ত রকমের শিল্প স্রষ্টাদের।